कोरोना के समय से आज तक 80 करोड़ हिंदुस्तानी को मुफ्त में रेशन दिया जाता है। মানে 80 কোটি ভারতবাসীকে বিনা পয়সায় রেশন দিচ্ছে এবং সেজন্য 56 ইঞ্চি ছাতি ফুলে যাচ্ছে। এটা লজ্জা। নরেন্দ্র মোদী, এটা ধিক্কার জানাই তোমাকে। স্বাধীনতার 7টা দশক পেরিয়ে যাচ্ছে, তখনও কিনা আমার দেশের মানুষকে বিনা পয়সায় রেশনে খাবার নেওয়ার জন্য লাইন দিতে হচ্ছে। দিদি বলছে, মোদি তুমি তো বিনা পয়সায় রেশন দিচ্ছ আর আমি 5 টাকায় ভাত খাবার দিচ্ছি, ডিম ভাত দিচ্ছি। লজ্জা মমতা ব্যানার্জি, তুমি বাংলার মানুষকে এমন একটা জায়গায় নিয়ে চলে এসেছো যে 5 টাকায় ডিম ভাত খাওয়ার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে একবার ভাবো। তুমি দিচ্ছ, এটা বড় কথা নয়। নরেন্দ্র মোদী সরকার দিচ্ছে, এটা বড় কথা নয়। বস্ত্রদান কর্মসূচির আয়োজন করেছে, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে লজ্জা যে আজও আমার দেশের মা বোনকে লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করতে হয়, লাইনে দাঁড়িয়ে কাপড় সংগ্রহ করতে হয়। এ দায়িত্ব আইএসএফ এর তো নয়, এ দায়িত্ব ক্লাব সংগঠনগুলোর নয়, এ দায়িত্ব ছিল সরকারের। সরকার দায়িত্ব পালন করেনি। সরকার বলছে আমরা করছি, যেন কত বাহবা। কতটা দূরে ঠেলে দিয়েছে অর্থনৈতিক অবস্থা। করোনা কালে যে মানুষটা, আমাদের কাছে এরকম অসংখ্য মানুষের লিস্ট আছে, করোনা কালেও যে মানুষটা লোকের পাশে দাঁড়িয়েছিল, আজকে অর্থনৈতিক অবস্থা তার এমন তলানিতে এসে দাঁড়িয়েছে, সে আজকে লোকের কাছে হাত পাচ্ছে। আর 56 ইঞ্চি ছাতি ফুলিয়ে বলছে हम 80 करोड़ हिंदुस्तानियों को मुफ्त में रेशन देते। তো যাই হোক, যে কথা বলছিলাম আমি ওর মধ্যে যাব না। রাজনীতির বড় বড় কথায় যেতে চাইছি না, কারণ আজকের যে কর্মসূচি তার সঙ্গে ওটা ঠিক খাপ খায় না। তো আয়োজকদের যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের পার্টির পরম্পরা যে স্টেজে নাম ডেকে সবার সামনে তাকে তার হাতে বস্ত্র তুলে দেওয়ার আমরা বিরুদ্ধে। আমরা এখানে পার্টি নেতৃত্ব আছি, আমি চলে যাব, বিশ্বজিৎদা আছেন, ডাক্তার আছেন, আরো অনেকেই রয়েছে। এখানকার আয়োজকদের হাতে টোকেন একটা বস্ত্র তুলে দেবে। তারপর কেউ লাইনে দাঁড়াবেন না। দয়া করে যারা এখানে এসে গেছেন তারা যে যার জায়গাতেই বসে থাকবেন। আপনাদের হাতে গিয়ে আমাদের কর্মীরা পৌঁছে দেবে, কেউ লাইনে দাঁড়াবেন না। আশা করেছি শ্রীরামচন্দ্র ছিলেন এমন একজন রাজা, যে রাজা দেশের প্রজাদের ইচ্ছা অনুযায়ী তার স্ত্রীকে পর্যন্ত ত্যাগ করেছিলেন। তাই তো মানা কি? রামচন্দ্র, ভগবান রামচন্দ্র সীতা মাকে পরিত্যাগ করেছিলেন কেন? যেহেতু অযোধ্যার মানুষ, তাদের মনে সীতা মা সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি হয়েছিল, তাই তিনি তার স্ত্রীকে পরিত্যাগ করেছিলেন। রামচন্দ্রের রাজত্বে সব মানুষ সমানভাবে বসবাস করত, আর তুমি এসে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করছো। তুমি হিন্দু রাষ্ট্র গঠন করবে, হিন্দু রাষ্ট্র গঠন করার জন্য হিন্দু ধ্বজা উপরে তুলতে হবে, অমুক জায়গায় মন্দির তৈরি করতে হবে, অমুক জায়গায় মসজিদ তৈরি করতে ভেঙে ফেলতে হবে, এটা তোমায় করতে হবে না। তুমি গ্যারান্টি দাও যে পেট্রোল পাম্পে লাইন দিয়ে আমার হিন্দু ঘরের বাইকার বাপটা, বাইকার সন্তানটা 30 টাকা পেট্রোল কিনবে, আর মুসলমান যেমন 105 টাকায় কিনবে বা 130 টাকা করে দেবো। ও নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী বলতে পারবা? বলতে পারবে?
বলতে পারবে না। তুমি হিন্দু রাষ্ট্র গঠন করলে গ্যারান্টি নাও যে আমি হিন্দু রাষ্ট্র গঠন করলে আমার সেই হিন্দু রাষ্ট্রে অহিন্দু যারা তারা 60 টাকা কেজি চাল কিনে যেমন খাচ্ছে খাবে, আমার হিন্দু ঘরের মা বোনেরা লাইন দেবে না রেশনে, তাদেরকে 20 টাকা 25 টাকা কেজি চাল কিনে খাবে। আরে ভাই, বাঁচবে তবে তো রাম মন্দিরে যাবে। তার বাঁচার ব্যবস্থা, তার বাঁচার গ্যারান্টি তোমার হিন্দু রাষ্ট্রে নেই। হিন্দুদের বোকা বানাচ্ছে। আমাকে এই কদিন আগে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, টিভি চ্যানেলে, ওই যে হয় না ঝগড়া হয় না, টিভি চ্যানেলে তর্ক বিতর্ক হয়। তা আমাকে বিজেপির একজন মানে সমর্থক ছিলেন, তিনি আমাকে বলছেন, আচ্ছা আপনারা তো বিজেপি বিরোধী কেন, আপনারা মুসলমানরা এত বিজেপি বিরোধী কেন? আমি বললাম, দেখুন, মুসলমানদের ক্ষতি আপনারা করতে পারেননি 4টে মসজিদ ভাঙা ছাড়া। 4টে মসজিদ ভাঙা ছাড়া মুসলমানদের আপনারা কোনো ক্ষতি করতে পারেননি। পারেনি। বলছি তাহলে এত বিরোধী কেন? আমার বিরোধী মসজিদ ভাঙার জন্য নয়, বিরোধী আপনারা হিন্দুদের নিয়ে খেলা করছেন, হিন্দুদের বোকা বানাচ্ছেন, আমার হিন্দু ভাই বোন মা বোনকে বোকা বানাচ্ছেন। আর দ্বিতীয় কারণ তো অবশ্যই মসজিদ ভাঙছেন বলে। পৃথিবীর সব রাষ্ট্রমা এগিয়ে যাচ্ছে। সুনিতা উইলিয়ামস আপনারা জানেন, সুনিতা উইলিয়ামসের নাম জানেন তো? এই কদিন আগে মহাকাশ থেকে ফিরলো সুনিতা উইলিয়ামস। যারা পৃথিবীর বিভিন্ন দেশ মহাকাশে মানুষ পাঠাচ্ছে, আর মাসের পর মাস সেখানে থেকে তারা ফিরে আসছে। আমরা পাচ্ছি না কেন? কারণ বিশ্বের বড় বড় দেশগুলো তারা মহাকাশে গবেষণা করছে, আর আমরা কি করছি বলুন তো? মসজিদের নিচে মন্দির খুঁজছি। আমরা মসজিদের নিচে মন্দির খুঁজছি। আরে ভাই, পূজা অর্চনার জন্য, নামাজ পড়ার জন্য ঘরই যথেষ্ট। 1949 সাল পর্যন্ত একটা আইন হলো, 1991 সালে সম্ভবত, যে 1949 সাল অব্দি যার যা ধাঁচা ছিল, মন্দির মন্দির থাকবে, মসজিদ মসজিদ থাকবে। কিন্তু এই সরকারটা এসে তার অন্য কোনো কাজ নেই, সে শুধু মসজিদের নিচে মন্দির খুঁজছে। ভাবুন, উত্তরপ্রদেশে একটা মসজিদ, তার নিচে নাকি মন্দির আছে বলে নিচে পুজো হচ্ছে, উপরে নামাজ হচ্ছে। আচ্ছা, ঝগড়ার স্থায়ী বন্দোবস্ত করে দিল তো? ভেদাভেদের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে বললাম, ভাই, ইন্ডিয়া জোটের কার্যকারিতা বাংলাতেও করতে হবে। ও তুমি ওখানে সিপিএম এর বন্ধুদের উদ্দেশ্যে বলছি, কমরেডদের উদ্দেশ্যে বলছি, তুমি বাংলার বাইরে বিজেপিকে হারানোর জন্য টিএমসির হাত ধরেছো, কংগ্রেসের হাত ধরেছো, ভালো। পশ্চিমবঙ্গে হাত ধরছো না কেন? তাহলে কি বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য? আচ্ছা, তৃণমূলের উদ্দেশ্যে বলছি, তৃণমূল বাংলার বাইরে সিপিএম এর হাত ধরেছে, কংগ্রেসেরও হাত ধরেছে, হাত ধরে ইন্ডিয়া জোট করেছে। আর পশ্চিম বাংলায় এসে মমতা ব্যানার্জি বলছে, কংগ্রেস ওকে একটাও সিট দেবো না। কি ভেবেছে কি? হ্যাঁ, ওকে একটাও দেবো না। সিপিএম একদম 34 বছরের বদমাইশ, ওকে একটাও সিট দেবো না। তাহলে কি মমতা ব্যানার্জি আপনি বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে ওই ইন্ডিয়া জোটের কার্যকারিতা চান না? তাই আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত, পার্টি সাধারণ সম্পাদককে পাশে বসিয়ে রেখে বলছি, এটা আমার ব্যক্তিগত মতামত, বিজেপিকে যদি বাংলা থেকে শেষ করতে হয়, শুভেন্দুর রাজনীতিকে যদি ধ্বংস করতে হয়, তাহলে বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। ঐক্যবদ্ধ হয়ে, লোকসভায় 12টা সিট পেয়েছিল না ভাই? এই 12টা সিটে যদি জোট থাকতো, ইন্ডিয়া জোট থাকতো, একটাও পেত? আমার তো মনে হয় একটাও পেত না। বিষয় হচ্ছে আমাদের কর্তব্য আহ্বান করা। আইএসএফ के वर्कर यहाँ पे तशरीफ रखते हैं
प्रकृत अपनी अपनी बात को रखेंगे। बस आपको जाते जाते एक दो बात তাহলে বাংলার एक बात ही बोलूंगा कि आप लोग यहाँ से जाए और आईएसएफ को अपने दुआओं में याद रखें। कई बार बोल के अपनी बात को खत्म करते हैं। এটা আমরা প্রমাণ করতে চাই। আপনি দেখুন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে একটা গোপন যোগাযোগ আছে, আমি আরেকটু বেশি বলতে চাই, সেটা বিজেপির সঙ্গে সম্ভবত ওই যোগাযোগটা নেই। যোগাযোগটা আছে সরাসরি আরএসএস এর সঙ্গে। আর আরএসএস এর অঙ্গুলি হেলানে বিজেপি চলে। টিএমসির সঙ্গে আরএসএস এর একটা ভালো সম্পর্ক, আর সেই জন্যই তো মোহন ভাগবত মা দুর্গা বলছেন। দেখুন, প্রথমত আমি আমার দেশের কথা বলবো। দ্বিতীয়ত হচ্ছে, যদি পৃথিবীর কোনো দেশে ইসলামিক কান্ট্রি অমুসলিমরা দুঃখে থাকে, তাহলে সেটা সেই দেশের সরকার, সেটা বাংলাদেশ হোক, আরব দেশ হোক, পাকিস্তান হোক, সেটা সেই সরকারের ব্যর্থতা। কারণ আমরা ইতিহাস পড়ে যা জেনেছি, ইসলাম ধর্মের যিনি প্রচারক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মদিনা বিজয়ের পরে যখন মদিনা শাসক ছিলেন, তখন মদিনার অমুসলিম যারা তারা কিভাবে শান্তিতে বসবাস করবে তার জন্য একটা চুক্তি সম্পাদন করেছিলেন। সেই চুক্তিকে মদিনা সনদ বলা হয়। একই রকমভাবে পরবর্তীতে মক্কি সনদ তৈরি হয়েছিল। সুতরাং কোনো ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র ব্যবস্থা যদি সেখানকার মুসলিমদের দুঃখে রেখে থাকে, কষ্টে রেখে থাকে, সেটা সেই সরকারের দায়িত্ব এবং ব্যর্থতা। বাংলাদেশ নিয়ে কি বলবেন? দেখুন, বাংলাদেশ নিয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, বাংলাদেশে অবশ্যই এই রাজনৈতিক যে হিংসা, সেই রাজনৈতিক হিংসার ক্ষেত্রে সংখ্যালঘুদের উপরে নিশ্চয়ই অত্যাচার হয়েছে। কিন্তু যেভাবে শুভেন্দু অধিকারী বা এই বাংলার মোদি মিডিয়া প্রচার করছে, আমি ব্যক্তিগতভাবেও বাংলাদেশে আমার বহু অমুসলিম বন্ধু আছে, তাদের থেকে খোঁজখবর নিয়েছি। এখানকার মিডিয়া, গদি মিডিয়া যে প্রচার করছে, বরং আপনারা সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা, অন্যান্য গদি মিডিয়া যে ভূমিকা খুব খারাপ। তারা যেভাবে দেখাচ্ছে যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, এটা যদি এক ভাগও হয়ে থাকে, শতকরা এক ভাগও হয়ে থাকে, আমরা তার অত্যাচার করি। এবং শুভেন্দু অধিকারীদের বলতে চাই, আইএসএফ প্রথম বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরা, শুভেন্দু অধিকারী পারেনি। বলতে চাই, যারা বাংলাদেশের সংখ্যালঘু কথা বলছেন, সংখ্যালঘু অত্যাচারের কথা বলছেন, আমরা তাদের বলতে চাই, নেতাদের বলতে চাই যে আপনারা বলছেন যে পেট্রাপোল সীমান্ত দিয়ে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, আমি সবার আগে নরেন্দ্র মোদী এবং শুভেন্দুদের বলতে চাই, আদানি বিদ্যুৎটা বন্ধ করে দিন না বাংলাদেশকে। আদানি বিদ্যুতের ব্যবসা করবে আর গরিব মানুষের চাল, ডাল বন্ধ করে দেবে, সেটা আপনাদের কি ধারণা? দেখুন, সরকারের আচরণগত পার্থক্য তো আছেই। তার কারণ বাংলাদেশে যেটা নিয়ম আছে, অন্তর্বর্তী সরকার এভাবে উপদেষ্টা দিয়ে আর একদম ছাত্র দিয়ে কোনো সরকার চালানো যায় না। এটা ওদের দেশের আভ্যন্তরীণ বিষয়, আমার বক্তব্য করা উচিত না। তবুও আমি বলছি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হওয়া দরকার এবং সেই অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে নির্বাচন হওয়া দরকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া দরকার এবং গণতান্ত্রিক নির্বাচিত সরকারের হাতে যত দ্রুত সম্ভব আপনার নাম? 2016 সাল থেকে বিজ্ঞান সভাপতি আমার পার্টির চেয়ার। আচ্ছা, এবং জয়নাল আবু মোদিদা স্টেজে আছে, বাবুদা স্টেজে হাতে অস্ত্র তুলে দিচ্ছেন বিশ্বজিৎ। ঠিক আছে, সময়টা খুব কঠিন। যারা গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, যারা বিজেপিকে ভোট দিয়েছেন, যারা আইএসএফ কে ভোট দেননি, আমি প্রত্যেক মানুষের কাছে আমি আবেদন রাখবো যে আর হিন্দু মুসলমান নয়, রাজ্যের মাননীয়
মুখ্যমন্ত্রী, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ, আমরা শুনেছি নাকি আপনি ইফতার পার্টিতে যান, আপনি মাঝে মধ্যে বোরখা পরেন, আপনি হিজাব পরেন, আপনি কিছুদিন আগে 12 বছর পরে ফুরফুরাতেও গিয়েছিলেন, আপনি পীরজাদাদের সঙ্গে আপনি ইফতারও করেছেন। এটা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ ধর্ম আচরণ করবে। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে, আমার আব্বাস সিদ্দিকী বলছে, আমার নওশাদ সিদ্দিকী বলছে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমার আব্বাস সিদ্দিকী বলছে, আমার নওশাদ সিদ্দিকী বলছে, বড় একদিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। মাননীয় মুখ্যমন্ত্রী, হিন্দুরা দুর্গা পুজোয়, রামনবমীতে তারা মাসের পর মাস ছুটি পায়। এই রমজানে আপনি ফুরফুরায় গিয়েছিলেন, আপনি ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছে। আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি বলছি, রমজান মাসে ঈদের 4 দিন ছুটি দিয়ে দেখান। এই দাবি আজকে এখান থেকে তুলে যাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি বোরখা পরুন, আপনি হিজাব পরুন, আপনার ক্যাবিনেট মন্ত্রী শুভেন্দু অধিকারীকে মুসলিম বিরোধী কথা বলতে বলুন। আপনি তার বিরুদ্ধে এফআইআর করবেন না জানি। নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি আর আফতাবরা যদি রাস্তায়, যদি সাধারণ মানুষের জন্য আর ঈদের 4 দিনের ছুটি ঘোষণার জন্য রাস্তায় নেমে আন্দোলন করে, মাননীয় মুখ্যমন্ত্রী আমি জানি আপনার সাকরাইল থানার পুলিশ এসে আমাদেরকে গ্রেফতার করবে, শুভেন্দু অধিকারীদেরকে গ্রেফতার করবে না। এটাই আপনার ধর্মনিরপেক্ষতা মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথাটাই আমরা বলতে চাইছি। একদিকে শুভেন্দু অধিকারী, কে শুভেন্দু অধিকারী? মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন। 2011 সালের পর থেকে ভাগ বাটোয়ারার গল্প নিয়ে তাদের মধ্যে বিবাদ। এটা আমাদেরকে বুঝতে হবে, সাধারণ মানুষকে বুঝতে হবে। আর কিছুদিন পরে এই রমজান চলে যাবে। এই পশ্চিম বাংলা একটা বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে। একদিকে শুভেন্দু অধিকারী আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে পলিটিক্স শুরু করেছে। যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গে আবার 1992 সালে যদি আমরা ফিরে যাই, সেদিন আমরা দেখেছিলাম বিজেপির অটল বিহারী বাজপেয়ী, নরেন্দ্র মোদী তাদের দোসর, আরএসএস বিজেপির নেতৃত্বে সেদিন আমরা 1992 সালে দেখেছিলাম বাবরি মসজিদ ধ্বংস হতে। সেদিন ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের ঐতিহ্য এই শুভেন্দু অধিকারীর দল বিজেপিরা ধ্বংস করেছিল। সেদিনকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন আমরা সবাই জানি, আমার কাকারা জ্যাঠারা জানেন। সেদিন আমার বাবারা, আমার মায়েরা সেদিনকে ভয় পেয়েছিল। সারা ভারতবর্ষে আগুন জ্বলছে, উত্তরপ্রদেশে আগুন জ্বলছে, বিহারে আগুন জ্বলছে, গুজরাটে আগুন জ্বলছে। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন আমরা জানি, সেদিন আমার বাবারা, আমার মায়েরা সেদিন ভয় পেয়েছিল। সেদিনকে আমার বাবা মা বলেছিল যে ছেলে মেয়েরা যেন বাড়ির বাইরে না বেরোয়। সেদিন আপনারা আজকে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, সেদিনকে আপনারা দেখেছিলেন যে সন্ধ্যার মধ্যে বাড়ির লাইট অফ করে দেওয়া হয়েছিল। আর আমার বাবা রাত্রিবেলা পাশের মুসলমান পাড়াতে গিয়ে আমার বাবা মিটিং করে এসে বলছে আমাদের কোনো ভয় নেই, আমরা ঠিক করেছি যে ওই পাড়ার মুসলমানের যে চাচারা আছে আর বোরখা পরা চাচিরা আছে আর আমার হিন্দু বাবা, হিন্দু মা, আমার কাকিমারা, তারা রাতের বেলা গিয়ে মসজিদ পাহারা দেবে। আর আমার চাচিয়া, বোরখা পরা চাচিরা, তারা এসে মন্দির পাহারা দেবে। সেদিন আমরা পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখেছিলাম। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজত্বে আমরা দেখলাম হাওড়ায় সাম্প্রদায়িক দাঙ্গা, শ্যামপুরে সাম্প্রদায়িক দাঙ্গা, বসিরহাটে দাঙ্গা, দেগঙ্গায় দাঙ্গা, মুর্শিদাবাদে দাঙ্গা। একটাই বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জানি এই রাজ্যে বিজেপিকে ডেকে নিয়ে এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইএসএফ ডেকে নিয়ে আসেনি। আপনি বলছেন, কখনো বলছেন আইএসএফ বিজেপির দালাল,
আবার কখনো বলছেন মুসলমানের টুপি পরার দল। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস আর বিজেপিরা শুনে যান, আমরা কারা দালালি করতে আসিনি, আমরা দালালি করতে এসেছি। এই সামনে বসে রয়েছে আমার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত ভাইদেরকে, দলিত মায়েদেরকে, দলিত দাদাদেরকে তাদের অধিকারের জন্য, তাদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য আমাদের লড়াই। একটা লোকসভায় আইএসএফ কে পরাজিত করা যায়, একটা বিধানসভায় আইএসএফ কে পরাজিত করা যায়, আইএসএফ কে জেলে পড়া যায়, 42 দিন জেল খাটানো যায়। ধমকে চমকে মিথ্যে মামলা দিয়ে আইএসএফ কে রোখা যাবে না। 2026 সালের নির্বাচন যারা ভাবছেন যে তৃণমূল কংগ্রেসকে দিয়ে বিজেপিকে রুখবেন, পারবেন না। কারণ আমরা জানি একই দোকানের দুটো গোডাউন, এক শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমার শামসুর বাবু বলে গেলেন যে দিল্লিতে যদি সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস যদি জোট হতে পারে, আর এই রাজ্যে বিজেপিকে তাড়ানোর জন্য কেন জোট হবে না, এই প্রশ্নটাও আজকে আমরা রেখে যাচ্ছি তৃণমূল কংগ্রেস আর সিপিএম ভাইদের কাছে। কারণ মানুষ বিপদে, মানুষের খাদ্যের অধিকার নেই, মানুষের বাসস্থানের অধিকার নেই। আমি যখন আসছিলাম তখন ছাত্র রাজনীতি করি, এই সাঁকরাইলে প্রভু জগবন্ধু কলেজে আমার বারবার মনে পড়ছিল স্বপন কোলের কথা। তৃণমূলের দামাল সন্তানরা স্বপন কোলেকে খুন করেছিল এই সাঁকরাইল কলেজে, বুকটা ফেটে যাচ্ছিল। আর যখন আমার আনিস ভাই, যখন আমার আইএসএফ স্টুডেন্ট ফ্রন্টের নেতা যখন আইএসএফ এর দলে নাম লিখিয়েছে, তাকে দমানোর জন্য পুলিশ প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দালালরা তাকে ছাদ থেকে ফেলে দিয়ে মেরে দিয়েছে। এখনো বাংলার মানুষ বিচার পায়নি। আর আমার কলেজে, আমার এই যে আরজি কলেজে, আরজি করে হসপিটাল কলেজে যে আমার তিলোত্তমা বোনটি, তার বিচারও মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারলেন না, দিতে পারবেন না। 2007 সালে ফিরে যান, বামফ্রন্ট সরকার চলছে, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী। সেদিন রিজবানুর রহমান খুন হয়েছিল, রেল লাইনের ধারে পড়েছিল। সেদিন রিজবানুর মায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী, আজকে মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী, রাস্তায় নেমে বলেছিলেন ইনসাফ চাই, বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চাই। সেদিন মুখ্যমন্ত্রী দেখেছেন তিনি সংখ্যালঘুদের ত্রাতা হতে চেয়েছিলেন। আর আজকে যখন আনিস খানকে খুন করা হলো, আনিস খানের বাবা যখন কবরস্থানে গিয়ে যখন জিয়ারত করে, তার বুকটা ফেটে যায়, সেও ইনসাফ চাইছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সেদিন রিজবানুর মাকে ইনসাফ দিতে পারেননি, আনিস খানকে ইনসাফ দিতে পারেননি, আপনি আরজি করে তিলোত্তমাকে ইনসাফ দিতে পারেননি। আপনাকে পশ্চিম বাংলার মানুষ জেনে গেছে। আবার হিন্দু মুসলমানের ত্রাস, শুভেন্দু অধিকারী মুসলমানদের বিরুদ্ধে বলছে, আর ওইদিকে মুর্শিদাবাদের হুমায়ুন কবির তিনি মুসলমানের পক্ষে বলছেন। আর আমরা হাততালি দিচ্ছি যে হেভি হচ্ছে, হেভি হচ্ছে। এদিকে কোমর বাজছে, মুসলমানরাও বলছে কোমর বাজছে, আমরা দেখে নেব। আর হিন্দু ভাইরাও তিলক বেঁধে বলছে আমরা দেখে নেব। আমরা এই রকম আগুন জ্বালাতে চাই না। আমরা বলছি মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তারে নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমার আব্বাস সিদ্দিকী বলছে আমার হিন্দু মায়েরা, আমার হিন্দু বোনেরা, হিন্দু ভাইরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করবে। আর আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান চাচিরা, তারা বোরখা পরে, মাথায় টুপি পরে, তারা মসজিদে গিয়ে নামাজ পড়বে নিরাপদে। আর আমার মতুয়া ভাইরা, তারা গিয়ে মতুয়া হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পুজো করবে। আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে। আমরা সেই সম্প্রীতির বাংলা দেখতে চাই। আর সেই সম্প্রীতির কথাই বলছি যে মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তারে নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আজকে রাজনৈতিক কচকচানির কথা বলবো না। আজকে খারাপ লাগছে যে আজকে আমার যে মায়ের আজকে এখানে উপস্থিত হয়েছে, তাদের হাতে শাড়ি তুলে দিতে পারবো না। আমি আমার কমিটির লোকেদের কাছে বলবো, আপনারা গিয়ে মায়েদের হাতে শাড়িগুলো তুলে দেবেন, কোনো ছবি নেবেন না। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় আসার পর তিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি রাইটার্স বিল্ডিং এ দাঁড়িয়ে তখন নবান্নে যাননি। 1 বছর পূর্ণ হয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন আমি মুসলমানদের জন্য
99% কাজ করে দিয়েছি, আর তো বাকি নেই। মাননীয় মুখ্যমন্ত্রী 10,000 মাদ্রাসা তৈরির কথা বলেছিলেন, যে মাদ্রাসাগুলো বর্তমানে আছে সেই মাদ্রাসাগুলো বন্ধের মুখে, এবং যে 75,000 একর জমি এই ওয়াকফ সম্পত্তি এখনো বেদখল হয়ে রয়েছে, তার হিসাব যখন চাইছে নওশাদ সিদ্দিকী বিধানসভায়, তখন মাননীয় মুখ্যমন্ত্রী ভুরুজ কোচকাচ্ছেন যে কত বড় আইএসএফ এর বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায় তা সেইটা রচনা হচ্ছে। অনেকে হয়তো ভাবছেন যে নওশাদ সিদ্দিকী নবান্নে গিয়ে কি আলোচনা করলেন, হকের কথা বলতে গেছেন, গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের হকের কথা, বেঁচে থাকার কথা, 10,000 মাদ্রাসার কথা, ওয়াকফ সম্পত্তি দখল হয়েছে সেই বেদখলকে দখল মুক্ত করার কথা নিয়ে নবান্নে গেছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আর গেছে তিনি বলতে যে রমজান মাসের 4 দিন ছুটি দিতে হবে। অনেকে প্রমাদ গুনছেন, নওশাদ বোধহয় তৃণমূলের নাম লেখালো, অত সোজা নয়। মেরুদণ্ডটা সোজা রেখে গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মুসলমানের লড়াই নিয়ে আমরা রাস্তায় আছি। বিজেপি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা পশ্চিম বাংলায় 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না, 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না, এই কথাটা বলে যাচ্ছি। আমরা বলতে চাইছি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক ছাতার তলায় আসতে হবে, সেই লড়াইয়ে লড়তে হবে। এখানে তৃণমূল কংগ্রেস আর বিজেপির হিন্দু মুসলমানের রাজনীতি করতে আমরা দেব না, আর বিজেপিকে এই রাজ্যে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না, এই কথা। যখনই কোনো রাজনৈতিক, দেখুন একটা কথা বলি, সমস্ত বিষয়টা একটু এগিয়ে যাবেন, সাংবাদিকরা অর্থাৎ আমরা যাকে গদি মিডিয়া বলছি, সাংবাদিকদের মধ্যে একটা বিভাজন, এবং সাংবাদিকরা তারা সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে, এটাই আমরা চাই। কিন্তু সাংবাদিকদের মধ্যে একটা পার্থক্য, একটা বিভাজন তৈরি হয়েছে। আজকে কেন এই ধরনের অনুষ্ঠান করতে হবে? আজকে বস্ত্র বিতরণ বলুন, বস্ত্র উপহার বলুন, বস্ত্র বিতরণ বলুন, কেন করতে হবে? আজকে স্বাধীনতা 1947 সালের পর থেকে আজকে মানুষের হাতে বস্ত্র তুলে দিতে কেন হবে? আজকে কেন তাদেরকে আবাস যোজনার জন্য রাস্তায় দাঁড়িয়ে তাকে আন্দোলন করতে হবে? দুমুঠো খাদ্যের জন্য তাকে কেন ব্যাগ নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে? আমরা সমস্ত রাজনৈতিক দলের বিকল্প শক্তি হিসেবে আমরা আইএসএফ জন্মগ্রহণ করেছে। আমরা বলছি গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের তাদের অধিকার, সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকারকে ফেরত দিতে হবে। সংবিধান কাজের অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে, স্বাস্থ্যের অধিকার দিয়েছে, আর আমরা কি দেখছি যে স্বাস্থ্যের বেহাল দশা, সেলাইনে বিষ। আমরা যদি রাস্তায় নেমে প্রতিবাদ করি আমাদেরকে পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে জেল খাটানোর ব্যবস্থা হচ্ছে। গরিব মানুষের আবাস যোজনা, কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার বাংলার আবাস যোজনা আজকে দিদি আর মোদির মধ্যে যে গন্ডগোল, তারা কে প্রচারের আলোকে আসবে? একটা গরিব মানুষ, সে তৃণমূল হতে পারে, সে বিজেপি হতে পারে, সে সিপিএম হতে পারে, সে আইএসএফ হতে পারে, সে আবাস যোজনা পাচ্ছে না, তার অধিকারের দাবিতে আইএসএফ রাস্তায় আছে। আমরা বলতে চাইছি যে দিনকে দিন বলতে চাই, সাদাকে সাদা বলতে চাই। সংবিধানের অধিকার, সেই অধিকারকে পাইয়ে দিতে হবে, এবং সংবিধানের অধিকারকে আমরা গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষকে পাইয়ে দিতে হবে। সেই অধিকারের জন্যই আইএসএফ রাস্তায় আছে। তো আজকে বিড়ালের একটা অংশ তাদের বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে, এটা কেন হবে? কেউ গদি মিডিয়া, কেউ লাল মিডিয়া, কেউ হলুদ মিডিয়া, কেন এটা হবে? গণতন্ত্রের 4র্থ স্তম্ভ সাংবাদিকতা, সেই জায়গাতেও একটা বিভাজন তৈরি হয়েছে। এগুলো কারা করছে তাদেরকে চিহ্নিত করা দরকার। সেই কারণেই আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বলতে চাইছি যে ভারতবর্ষ যা প্রত্যেকটা ধর্মচারণের অধিকার দিয়েছে, সেই অধিকার সমস্ত ধর্মের মানুষ তার নিজ নিজ অধিকার ভোগ করুক, সেই কথাটা বলার জন্যই আজকে মঞ্চ বাঁধা হয়েছে। আর এই কথাটাই রাষ্ট্রের যারা শাসন কার্য পরিচালনা করছে তাদের চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য আজকে মার খেয়ে, জেল খেটে, বাড়ি ঘরদর ভাঙচুর করে আমার কর্মীরা তাদের বুকের রক্ত জল করে আজকে যে অনুষ্ঠানটা করেছে, শাসক দলের চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য যে আমরা এখনো অধিকার পাইনি। আপনি যতই বলুন আপনি সংখ্যালঘু মানুষদের জন্য 99% কাজ করেছেন, আপনি সেই কাজ করতে পারেননি। আপনি ব্যর্থ প্রশাসক, ব্যর্থ মুখ্যমন্ত্রী, ব্যর্থ নরেন্দ্র মোদী।
যার কারণে আজকে আমার এখানকার জেল কেটেছে যে ভাইরা, যে ভাইরা নির্বাচন করতে গিয়ে বাড়ি ছাড়া হয়েছে, আজকে তারাই আজকে দেখিয়ে দিল শাসক দলকে যে আমরা এখনো অধিকার বুঝে পাইনি। এই অধিকার রক্ষার লড়াইয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় থাকবে। আমাদেরকে ধমকে চমকে ভয় দেখিয়ে জেল খাটিয়ে আইএসএফ কে দমানো যাবে না। এই সরকারগুলো যখন ক্ষমতায় আসেনি গাল ভরা প্রতিশ্রুতি দিয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দলতন্ত্র নয় গণতন্ত্রের কথা বলেছিলেন, সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই, শিক্ষার অধিকারের কথা বলেছিলেন, বেকার যুবকের কাজের দাবির কথা বলেছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর তিনি দিতে ব্যর্থ হয়েছে। তার শিক্ষামন্ত্রী জেলে, তার খাদ্যমন্ত্রী জেলে, অনুব্রত মণ্ডলরা জেলে। তিনি সাধারণ মানুষকে কি উত্তর দেবেন? আর নরেন্দ্র মোদীরা দিল্লি থেকে তারা বলেছিল আজকে দিন সবকা সাথ সবকা বিকাশ। যখন তিনি সবকা সাথ সবকা বিকাশ আর জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দিতে পারলেন না, বছরে বেকারের 2 কোটি চাকরি দিতে পারলেন না, আর মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে বলেছিলেন ডবল চাকরি দিতে পারলেন না, তখন ধর্মের আফিন খাওয়ানোর কাজ চলছে। কারণ ভারতবর্ষের মানুষ সংস্কৃতি প্রেমী মানুষ, ভারতবর্ষের মানুষ ধর্ম আচরণের মানুষ, তাদের যদি ধর্মে লাগিয়ে দেওয়া যায়, তাদের জাত পাত, তাদের খাওয়া দাওয়া, তাদের চাকরি বাকরি সব ভুলে গিয়ে ধর্মে মেতে থাকবে। তাই আমরা বলতে চাইছি গরিব মানুষের অধিকারকে পাইয়ে দেওয়ার জন্য আপনারা যারা আছেন সাংবাদিক, তাদেরকে সেই ভূমিকা পালন করতে হবে, মানুষকে বোঝানোর দায়িত্ব নিতে হবে। এবং সংবিধানের 4র্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক। আপনাদেরকে দায়িত্ব নিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বার্তা আজকে। গণতন্ত্র তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় আসার পর গরিব খেটে খাওয়া শ্রমজীবী বিরোধী আদিবাসী দলিত যারা এই সরকারের বিরুদ্ধে ছিল তাদের কণ্ঠরোধ করা হয়েছে, গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছে। কিন্তু আরজি করে তিলোত্তমার খুন, সরকারি জায়গায় সরকারি কর্মরত অবস্থায় তিলোত্তমা ডাক্তারকে খুন করা হয়েছে, তাকে রেপ করা হয়েছে। বাংলার আমার মায়েরা তারা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার হয়তো পেতেন, কিন্তু লক্ষ্মীর ভান্ডার আমার তিলোত্তমা বোনকে বাঁচাতে পারেনি। আমার বোনেদের নিরাপত্তা নেই, আমার মায়েদের নিরাপত্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে হাজার কোটি মায়েরা রাস্তায় নেমে তারা রাত জেগেছিল। বুঝতে পারছেন না অশনি সংকেতটা কোথায়? মানুষ প্রতিবাদ করতে চাইছে, আর এই তৃণমূল কংগ্রেস শাসক দল তারা কণ্ঠরোধ করতে চাইছে। কারণ সাধারণ ছাপোষা মানুষ, তাদেরকে রাত্রি 2টোর সময় 1টার সময় যদি পুলিশ এসে কড়া নাড়ায়, তার বাড়ির যে রোজগারের লোকটা আছে তার বিরুদ্ধে যদি তাদেরকে যদি এফআইআর করা হয়, তাদের যদি জেলে ঢোকানো হয়, তাদেরকে পুলিশের ভয় দেখানো হচ্ছে, তাদেরকে রুটি রুজির ভয় দেখানো হচ্ছে। মানুষ তেতে আছে, পশ্চিমবাংলার মানুষ আমার মায়েরা তেতে আছে। যদি লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারে, এই সরকারের পতন অনিবার্য। শুনে রাখুন। আপনার নাম? এটা না বললেও